শেখ হাসিনার বক্তব্যগুলোর কারণে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হচ্ছে ভারতের সাথে। ভারতের সরকারের উচিত কোন দল বা ব্যক্তি গোষ্ঠীর বিপরীতে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করা। শেখ হাসিনার পতন মানে আসলে ভারতের সো-কল্ড ফরেন পলিসির পতন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অচিরেই খুব অল্প সময়ের ভেতরে স্বৈরশাসক শেখ হাসিনা বিগত 15 বছর নৈরাজ্য এবং বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস থেকে যত টাকা অর্থ লুট করেছে এবং গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ততার কারণে ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী শেখ হাসিনাকে ছাই দিয়ে ধরা হচ্ছে এবং অতি দ্রুত এই ফেব্রুয়ারির মধ্যেই ভারত থেকে তাকে বাংলাদেশে পুশিন করা হবে বলেও জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘকে বিশেষ কিছু তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছেন এবং সেই অনুপাতেই শেখ হাসিনার সর্বশেষ কত দ্রুত আরও কঠিন থেকে কঠিন বিচারের মধ্যে তাকে আসতে হচ্ছে, বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। অনেকটা নিশ্চিন্তেই বসবাস করছিলেন ভারতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ইভেন তার দেখা দেখি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এই মুহূর্তে ভারতে পলাতক অবস্থায় আছে। সেখান থেকে বসে বাংলাদেশের রাজনীতি করছেন, নানান বক্তব্য দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, আর সেগুলোকে কেন্দ্র করে 5ই ফেব্রুয়ারির মতন অনেক ধরনের ঘটনাও দেশে ঘটে গেছে। তো এর মাঝখানেও মোটামুটি একটা পজিটিভ অবস্থানে ছিলাম, কিন্তু গেল পরশুদিন থেকে হঠাৎ করে ভারতের বাতাসটা বদলাইতে শুরু করছে আমার মনে হচ্ছে। আয়নাঘর পরিদর্শন শেষে একজন সাংবাদিক গিয়া তিনি একটা তার ফেসবুকে স্ট্যাটাস দিলেন, এমনকি পাশাপাশি ভারতীয় গণমাধ্যমে একটা নিউজ করলেন। এটাও ছিল শেখ হাসিনার বিপরীতে। এরপর শশীধর, ভারতের খুবই প্রভাবশালী একজন কি বলে যে পলিটিশিয়ান, তিনিও বললেন যে শেখ হাসিনার বক্তব্যগুলোর কারণে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হচ্ছে ভারতের সাথে। ভারতের সরকারের উচিত কোন দল বা ব্যক্তি গোষ্ঠীর বিপরীতে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করা। এর মাঝখানে আমরা যদি দেখি যে আজকে একজন সাংবাদিক যে বক্তব্য করেছেন, তার এই বক্তব্যকে ঘিরে ভারতে অনেকটা তোলপাড়, অনেকটা বিপাকেও আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আর আওয়ামী লীগ দলটা। এখানে বলা হয়েছে যে আওয়ামী লীগকে দল হিসাবে ভারতের ক্ষমতাসীন বিজেপির বাংলাদেশি শাখা বলে মন্তব্য করেছেন কলকাতা এবং লন্ডন ভিত্তিক সাংবাদিক, গবেষক, অ্যাক্টিভিস্ট অর্ক ভাদুরি। তিনি নিজে তার ফেসবুক ওয়ালে একটা স্ট্যাটাস দিয়েছেন, আর তার এই স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল। আর আমাদের সরকারের যিনি মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আছেন, যিনি প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনিও শেয়ার করেছেন। অর্ক ভাদুরির স্ট্যাটাসটা ছিল এরকম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়েছেন, তাকে স্বাগত জানাতে বাংলাদেশ আওয়ামী লীগের মার্কিন যুক্তরাষ্ট্র শাখা ওয়েলকাম নরেন্দ্র মোদী লেখা ব্যানার নিয়ে জমায়েত করেছে। আওয়ামী লীগ ছাত্রলীগের অফিসিয়াল পেজ এই ভিডিওটি শেয়ার করেছে। ছাত্রলীগের পোস্টটি কমেন্ট সেকশনে আমি শেয়ার করেছি। তিনি বলছেন যে বিজেপি এবং আওয়ামী লীগ এখন আর আলাদা দুটি দল না, আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশের শাখা। সেই কারণেই মোদীকে স্বাগত জানিয়ে ব্যানার হাতে আমেরিকায় জমায়েত করেছেন আওয়ামী লীগের নেতারা। এটা খুবই অসহায়ত্বের একটা ইস্যু। আসলে রাজনীতি বড় আলাদা জিনিস। ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাইতে আওয়ামী লীগের এই অ্যাক্টিভিটিস অবশ্যই এটাই বোঝায় যে নরেন্দ্র মোদীর প্রতি তাদের কি পরিমাণ ট্রাস্ট। আমি বরাবরই বলি, বিএনপি দেখেন 16 বছরে আওয়ামী লীগকে বাটে ফেলতে পারে নাই বা রাজপথ দখল নিতে পারে নাই। কেন? তারা আমেরিকারে বাবা মানত। এটা কিন্তু বাস্তব। ভাবতো আমেরিকা কিছু একটা করে দিবে। আমাদের ইনফ্লুয়েন্সাররা, অনলাইন কিংরা, তারাও কিন্তু বলতো। তো আওয়ামী লীগ সবসময় তো আচ্ছা, যাই হোক, মূল স্ট্যাটাসটা আরো আছে। সাংবাদিক লিখছেন যে হাজার হাজার আওয়ামী লীগ নেতা ভারতে আছে। আওয়ামী লীগের আইটি সেলের গুরুত্বপূর্ণ নেতা ভারতে এসে আরএসএস এর শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করতে গিয়েছেন। করতেই পারেন, এগুলো তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। প্রশ্ন হল, বিজেপির সিস্টার কনসার্ন হিসাবে ক্রিয়াশীল আওয়ামী লীগ কি আদৌ বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে? সম্ভবত না। ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ আছে, ক্ষোভ আরো বাড়বে। কিন্তু
তার সুফল আওয়ামী লীগ ঘরে তুলবে না, তুলবে অন্য রাজনৈতিক শক্তি। জুলাই আগস্টের ঘটনার পর তার বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগের বিপদ আরো বাড়ছে। আওয়ামী লীগ নেতা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের পুত্র সোহেল তাজ এই বিষয়ে যে পোস্ট করেছে কমেন্ট সেকশনে, এটিও শেয়ার করলাম, মানে আমাদের বড়ি সোহেল ভাই। এই দুরবস্থায় খোলাখুলি নরেন্দ্র মোদীর পক্ষে ব্যানার নিয়ে মিছিল করে আদৌ বিচক্ষণার পরিচয় আওয়ামী লীগ দিছে কিনা? না, দেয় নাই। এটা বলতে নিয়েছিলাম, আওয়ামী লীগের পুরো আস্থা চলে গেছে মোদীর পায়ের কাছে, যে ভারত রাজ ক্ষমতা এনে বসাই দিবে। বিএনপিকে আমেরিকারে চাটতো, আর আওয়ামী লীগ এখন ভারতের চাটতেছে। জনগণের প্রতি তাদের আস্থা নাই, আস্থা বিদেশি বাবাদের কাছে। আর এজ এ রেজাল্ট বিএনপি 16 বছর ভুগছে, আওয়ামী লীগও এরকম লম্বা একটা সময় ভুগবে। দেখেন, জনগণই ক্ষমতার উৎস, জনগণই ক্ষমতার শক্তি। এগুলো প্রতিদিন রাজনৈতিক নেতারা বলে। খালি মাঠে সবাই গোল দিতে পারে, বিএনপি এখন দিচ্ছে না। ভাই, মানুষের অভাব নাই। কই ছিল এত বছর? আওয়ামী লীগের ভয় মাঠে নামে নাই। কারণ আওয়ামী লীগ কই গেছে? বিএনপির ডরে মাঠে নামে না, জামাতের ডরে নামে না, ইউনুসের ডরে নামে না। তারা জানে জনগণ তাদের পক্ষে নাই, এই জন্য বিদেশিদের কাছে ধন্যবাদ দেয়। আমার কাছে এগুলো ন্যাক্কারজনক ঘটনা মনে হয়, যে ভারতের, পাকিস্তানের, আমেরিকার, চীনের এদের ঠ্যাং চাইটা যদি ক্ষমতায় আসা লাগে, এদের ক্ষমতা মানে রাজনীতি না করাই ভালো এই দলগুলোর। জনগণকে প্রায়োরিটি দেন, জনগণকে মূল্যায়ন করেন। জনগণকে আমরা মূল্যায়নের ভাষা কি? যে এই দল ক্ষমতায় সে লুটপাট শুরু করি, এলাকার মানুষের থেকে চান্দাবাজি, বাজার হাটি যারা নেই দখল দেই, গাড়ি ড্রাইভার, সিএনজি ড্রাইভার, রিক্সাওয়ালা, ফকিন্নি, যে যেমনে পারি যারা লুট করার। তো জনগণ পক্ষে কেমনে থাকবো বলেন? লোকালি মানুষ তো বিরক্ত এগুলাতে, বছরের পর বছর কেন লুটপাটের খেলায়। এখনো কিন্তু বদলায় নাই আমাদের চরিত্র, এখনো বদলায় নাই। জনগণের পক্ষে কথা বলেন, জনগণের কল্যাণে কাজ করেন, ভালোর জন্য কাজ করেন, তাহলে জনগণ আপনার পক্ষে থাকবো। সুযোগ পেলে জনগণের মারা দিবেন, জনগণ পক্ষে থাকবে না, দলীয় সমর্থক ছাড়া। তো দলীয় সমর্থক সব দলেরই আছে, কিন্তু জনগণ থাকা লাগে পক্ষে। বিএনপির ছিল না কত লক্ষ লক্ষ কর্মী, জামাতেরও তো ছিল, জনগণ ছিল না। জনগণ যখন মাঠে নামছে পরিস্থিতি বদলাই গেছে। আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং সেখানে শেখ হাসিনার পতন বিষয়ক বিষয়গুলো নিয়েও তাদের ভিতরে আলোচনা হয়েছে এবং বর্তমানে যে অবৈধভাবে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, এটার জবাবদিহিতা কি দিলেন নরেন্দ্র মোদী, বিস্তারিত রিপোর্টে। শেখ হাসিনার পতনের পর থেকে আমরা একটা কথা বলছি, সেটা হলো শেখ হাসিনার পতন মানে আসলে ভারতের সোকল ফরেন পলিসির পতন। মানে সোকল বলছি, ভারত যা করছে এটা আদৌ একটা ফরেন পলিসি হিসাবে বলতে আমার খুবই বাধে। যাই হোক, ভারত এই পতনের পর তার এই পরাজয়কে মেনে নিতে পারছিল না, তাই অনিবার্যভাবে একটা ন্যারেটিভ তারা মাঠে রাখার চেষ্টা করেছে ক্রমাগত। সেটা হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকা কাজ করেছে, আমেরিকার ডিপ স্টেট কাজ করেছে। কোনো কোনো জায়গায় চায়না, পাকিস্তান এসব দেশের নামও আনা হয়েছে। ক্রমাগত এই কাজটা তারা করেছেন। কয়েক ঘন্টা আগেই একটা ঘটনা ঘটেছে, ট্রাম্পের সাথে মোদির বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরে দুজন যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তখন এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে জনাব ট্রাম্প যা বলেছেন সেটা রীতিমতো হাস্যরসের সৃষ্টি করেছে এবং মোদির জন্য এটা একটা ডিজাস্টার, আমরা এভাবেই বলতে পারি। তো কি বলেছেন, কেন বলেছেন, শুধু যা বলেছেন তা না, সেই ওই ভিডিওর সময় মোদির দ্য ভেরি বডি ল্যাঙ্গুয়েজ, সেটাও আসলে খুব গুরুত্বপূর্ণ বার্তা আমাদেরকে দেয়। সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শেখ হাসিনার পতনের সাথে আমেরিকাকে জড়িয়ে অনেকগুলো জায়গায় বলা হয়েছে, লেখা হয়েছে। এর মধ্যে মাইক বেঞ্চ নামে এক ভদ্রলোক, তিনি আসলে ট্রাম্পের আগের মেয়াদে সরকারের অংশ ছিলেন। তিনি অ্যাঙ্কার টাকার কার্লসনের সাথে কথা বলেছেন। টাকার কার্লসনকে আমরা সম্ভবত চিনি অনেকেই। সেটা হলো, উনি খুবই প্রো ট্রাম্প একজন মানুষ। উনি রিপাবলিকান, তো প্রো ট্রাম্প। আমি প্রায় বলি যে ট্রাম্প কিন্তু রিপাবলিকান নন। এবং শুধু সেটা না, তাকে পুতিনও খুব পছন্দ করেন। এটা কার্লসনের পরিচয় একটু ব্যাকগ্রাউন্ড হিসেবে জেনে রাখা ভালো হবে। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর যখন পুতিন ওয়েস্টার্ন মিডিয়ার সাথে অলমোস্ট কথা বলছেন না, কারোর সাথে কোনো সাক্ষাৎকার দিচ্ছেন না, তখন খুবই উত্তেজনাকর একটা মুহূর্তে টাকার কার্লসন গিয়ে পুতিনের সাক্ষাৎকার নিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকারটা মানে ওয়েস্টের স্ট্যান্ডার্ডে আদৌ কোনো জার্নালিজম ছিল না। মানে একেবারে বাংলাদেশের ফারজানা রূপা মোজাম্মেল বাবুরা যা করতেন তা বলছি না, কিন্তু
ও মোটামুটি ওদের স্ট্যান্ডার্ডে এইরকম কিছুই আসলে ওখানে ঘটেছিল। তো যাই হোক, কার্সনের সাথে আহ, যখন সাক্ষাৎকার দিয়েছেন মাইক বেঞ্চ, সেখানে মূলত ইউএসএআইটি নিয়ে কথা হয়েছিল। আমরা জানি ইলন মাস্কের যে প্রতিষ্ঠান আছে, যে অথরিটিটা তিনি লিড করেন, ডজ, যেটা আমেরিকার ফেডারেল সরকারের ব্যয় কমানোর কাজ করছে, সেখানে ইউএসএআইডি কে তারা পুরো বন্ধ করে দেওয়ার ন্যারেটিভ তৈরি করছিলেন, যুক্তি তৈরি করছিলেন। তো সেই যুক্তি দিতে তিনি সেখানে আসেন এবং এখানে অনেক আলাপ আসেন এবং একটা পর্যায়ে রেজিম চেঞ্জের আলাপ প্রসঙ্গে বাংলাদেশ আসে। বেঞ্চ তখন বলছেন যে বাংলাদেশে কয়েক মাস আগে যে প্রধানমন্ত্রীর পতন এবং পালিয়ে গেলেন তিনি, সেটা আমেরিকা ঘটিয়েছে। খুব স্পষ্টভাবে তিনি বলেছেন। ব্যাকগ্রাউন্ড তিনি এভাবে বলছেন যে আমেরিকা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তার স্বার্থ কাজ করে না, সেখানে সে রেজিম চেঞ্জ করার চেষ্টা করে। এবং দুভাবে রেজিম চেঞ্জের কথা তিনি বলছেন। একটা হলো নির্বাচনের মাধ্যমে, বিরোধীদের সাথে যদি আমেরিকার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তারা চেষ্টা করে নির্বাচনে সাপোর্ট করে তারা তাকে জেতাতে, এটা একটা পথ। আরেকটা পথ হচ্ছে নানানভাবে ফান্ডিং করে, লোকজনকে অর্গানাইজ করে কালার রেভলিউশন, ইউরোপে যেটা হয়েছে বহু সময়, এগুলোকে ওরা কালার রেভলিউশন বলে। তো সেই রেভলিউশন ঘটানো, দুটোর একটা। না, ওটা বলেন না, অবশ্য শেখ হাসিনার সময় নির্বাচনের মাধ্যমে সম্ভব ছিল না। যাই হোক, এবং বেঞ্জো এখানে যে কাজটা করেছেন, তিনি স্পষ্টভাবেই সেন্ট মার্টিনসের কথা এনেছেন, যে আমেরিকা ওখানে একটা ইয়ে তৈরি করতে চায়, বেইজ তৈরি করতে চায়, যে বেইজটা শেখ হাসিনা দিতে রাজি হননি, কারণ আমেরিকার উদ্দেশ্য ছিল বেইজ তৈরির মাধ্যমে চায়নাকে কন্টেইন করবেন, চায়নার ফুটপ্রিন্ট কমাবেন। কিন্তু শেখ হাসিনা এটা অ্যাগ্রি করেন নাই, তার ভূমিতে এটা তার কাছে রিস্কি মনে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন আমেরিকার এই চাওয়া যেহেতু পূর্ণ হয় নাই, তাই আমেরিকা অন্য পথে গেছে। বেঞ্জের কথা। সেখানে একটা কথা যোগ করে রাখি, বাংলাদেশে শেখ হাসিনার পতনের জন্য আমেরিকা যখন নানান স্টেপ নিচ্ছিল, মানে শেখ হাসিনাকে আমেরিকা চায় নাই ক্ষমতায়, ইটস ট্রু। এটা আমেরিকার কারণ ছিল কোনো রকম কোনো চ্যারিটি না, বহুবার বলেছি, ওই সময় বলতাম কথাগুলো। ইটস আ ট্রেড অফ। আমেরিকা মনে করেছে বাংলাদেশে যদি গণতন্ত্র আসে, তাহলে শেখ হাসিনার মতো অথরিটারিয়ান সরকার, যাদের কমন প্রবণতা থাকে চায়নার দিকে যাওয়ার, সেটা কমবে, চায়নার ফুটপ্রিন্ট কমাতে পারবে। এবং আমরাও এটা মেনে নিয়েছিলাম যে আমাদের মুভমেন্টে যদি আমেরিকার এই পদক্ষেপগুলো কাজে লাগে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।